চারজনের একটা হাসি খুশি ফ্যামিলি। বাবা কবির, মেয়ে জাহ্নবী, ছেলে রাহুল আর মা জ্যোতি। এই চারজন মিলেই তাদের পরিবার। তারা কিছুদিনের জন্য শহরের বাইরে তাদের ফার্ম হাউসে ফ্যামিলি টাইম স্পেন্ড করার সিদ্ধান্ত নেয়। পরদিন চারজন রওনা দেয়। এরপর একটি লোক এসে সবকিছু একদম উলটপালট করে দেয়। তো এরপর কি হয় সেই সবকিছু আজকের এই গল্পে জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা অজয় দেবগন ওরফে কবিরকে দেখি। সে ও তার ছেলে রাহুল মেয়ে জাহ্নবীকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তার ভার্সিটির সামনে যায়। কবির দেখে জাহ্নবী একটি ছেলের বাইকে উঠে কোথাও যেতে যাচ্ছে। তখন কবির গাড়ির হর্ন বাজিয়ে তার মেয়েকে দেখে ডেকে নেয়। জাহ্নবী বাবাকে দেখে দৌড়ে এসে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে জাহ্নবী তার বাবাকে বলে ওইখানে বন্ধুরা মিলে লাদাখ যাচ্ছে, তাদের সাথে আমিও যেতে চাই। কবির বুঝতে পারে জাহ্নবী তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যেতে চায়, তাই সে জাহ্নবীকে লাদাখ যাওয়ার অনুমতি দেয় না। বাড়িতে আসার পরে আমরা কবিরের স্ত্রী জ্যোতিকে দেখি। বাড়িতে এসে কবির প্ল্যান করে উইকেন্ডে সবাই মিলে তাদের ফার্ম হাউসে বেড়াতে যাবে। এইটা শুনে সবাই বেশ খুশি হয় এবং ছটফট রেডি হয়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর রাস্তায় তারা একটা রেস্টুরেন্টে থামে। তারা ওখানে খাওয়ার জন্য কিছু পরোটা নেয়, কিন্তু পরোটার মধ্যে অনেক বেশি বাটার থাকার কারণে জাহ্নবী এগুলো খাওয়ার জন্য মানা করে দেয়। তখন জ্যোতি কবিরকে বলে তাকে এক কাপ চা এনে দেওয়ার জন্য। কবির যখন চা আনতে যায় তখন তার কাছে চা কেনার জন্য ভাঙতি টাকা ছিল না। ভাঙতি টাকা না থাকার কারণে কবির দোকানদারকে চায়ের দাম দিতে পারছিল না। তাই দোকানদারও তাকে চা দিচ্ছিল না। এর জন্য সে চা না নিয়ে টেবিলে ফিরে আসে। আর এমন সময় সেখানে 3 কাপ চা নিয়ে একটি লোক আসে। তার নাম হলো প্রতাপ। কবির তার কাছ থেকে চা নিতে না চাইলে প্রতাপ বলে, আরে আমরা তো একই শহরের বাসিন্দা, আপনি না হয় অন্য কোনো দিন আমাকে চা খাইয়ে দিবেন। আর এই ব্যবহারে কবির অনেক খুশি হয়ে যায়। তাকে তাদের সাথেই টেবিলে বসতে বলে। লোকটি তখন তাদের টেবিলেই বসে। পরে জাহ্নবী যেহেতু তৈলাক্ত পরোটা খেতে চাচ্ছিল না, তাই প্রতাপ তার পকেট থেকে একটা লাড্ডু বের করে দিয়ে বলে, ঠিক আছে, তাহলে তুমি এই লাড্ডুটা খেতে পারো, ঘরে বানানো লাড্ডু। লাড্ডুটা জাহ্নবী হুট করে খেয়ে ফেলে। তখন লাড্ডুটা খাওয়ার সময় তার কাছে একটা অদ্ভুত রকমের অনুভূতি সৃষ্টি হয়। যদিও এই সব কিছু তার বাবা মার সামনেই হচ্ছিল, কিন্তু তার কোনো কিছু বুঝতে পারছিল না, কারণ সবকিছুই স্বাভাবিক লাগছিল। লাড্ডুটা খাওয়ার পরেই প্রতাপ জাহ্নবীকে বলে, এইবার পরোটাটা খেয়ে নাও। এরপর সে পরোটা খাওয়া শুরু করে। কিন্তু এই সব কিছু কবির ও জ্যোতি কেউই লক্ষ্য করেনি, কারণ তারা তাদের ফোনে ব্যস্ত ছিল। খাবার দাওয়া শেষ করে কবির গাড়ি নিয়ে চলে যায় এবং ওই সময় প্রতাপ একটি বিস্কুটের প্যাকেট দিয়ে জাহ্নবীকে বলে যে বাসায় পৌঁছানোর পরেই সেটা খেয়ে নিও। আমরা দেখি জাহ্নবী বলরাজের কথা মতো বিস্কুটটি খেতে থাকে, আর আমরা বুঝতে পারি জাহ্নবী প্রতাপের কন্ট্রোলে চলে গিয়েছে। ফার্ম হাউসে এসে কবির তার আর তার পরিবারের নিজের মুহূর্তগুলো এনজয় করতে শুরু করে। ওই সময় জ্যোতি হঠাৎ গেটের সামনে সেই প্রতাপকেই দেখতে পায়। তখন জ্যোতি কবিরকে তাড়াতাড়ি বিষয়টা জানায় এবং সে বলে যে দেখো এই লোকটা এখানে আবার কেন এসেছে। কবির নিচে গিয়ে দেখতে চায় যে প্রতাপ কেন এসেছে। কবির যখন নিচে আসে তখন দেখে প্রতাপ বাড়ির ভিতরে সোফায় বসে আছে। সে রীতিমতো একটু অবাক হয়ে যায়। জাহ্নবী বলে, আমি আঙ্কেলকে বাসায় নিয়ে এসেছি। তখন প্রতাপ কবিরকে বলে, আমি এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমার ফোনের চার্জ না থাকায় আমার বাসায় কোনো মতেই যোগাযোগ করতে পারছি না, তাই আপনাদের চার্জারটা দিলে আমার খুবই উপকার হবে। এই তো 15 মিনিট চার্জ দিয়েই চলে যাব। তখন কবির প্রতাপকে চার্জার দিয়ে উপরে চলে যায়, কিন্তু জাহ্নবী প্রতাপের সাথে সোফায় বসেছিল। খুবই অদ্ভুত, তাই না? তখন প্রতাপ জাহ্নবীকে অনেকগুলো পার্সোনাল কোশ্চেন করে, আর জাহ্নবী সবগুলো প্রশ্নের উত্তর একদম হাসি মুখে দিচ্ছিল। মনে হচ্ছিল জাহ্নবী একটা পুতুল আর প্রতাপ তাকে খেলাচ্ছে। কিছুক্ষণ পরে রাহুল জাহ্নবীর কাছে এসে তাকে ডাক দেয় বাহিরে খেলতে যাওয়ার জন্য। তখন প্রতাপ রাহুলকে বলে, তোমার আপুর সাথে আমি কথা বলছি, ও এখন যাবে না। রাহুল জাহ্নবীকে বারবার ডাকতে থাকে। তখন প্রতাপ রাহুলের উপর রাগান্বিত হয়ে যায়
জাহ্নবীকে বলে তোমার ভাইকে বাহিরে নিয়ে যাও, আর তার সাথে এমন খেলো যাতে সে আর কোনোদিন খেলার নাম মুখেই না আনে। জাহ্নবী রাহুলকে বাহিরে নিয়ে যায় এবং জোরে জোরে দোলনাতে খেলতে থাকে, এবং রাহুল ভয় পেতে শুরু করে এবং কান্না শুরু করে দেয়। কান্না শুনে কবির দৌড়ে এসে দোলনা থামিয়ে রাহুলকেও থামিয়ে নেয়। তখন রাহুল অজ্ঞান হয়ে যায়। কবির বুঝতে পারছিল না তার মেয়ে কেন এমন হয়ে গেছে, হঠাৎ করে কেনই বা এমন অদ্ভুত আচরণ করছে। তখন তারা সর্বপ্রথম লক্ষ্য করে প্রতাপ জাহ্নবীকে যেই রকম করতে বলছে, জাহ্নবীও ঠিক রোবটের মতো সেই রকমই করছে, তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করছে। এইটা দেখে ক্ষিপ্ত হয়ে কবির প্রতাপকে টেনে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন প্রতাপ জাহ্নবীকে বলে তোমার বাবাকে থামাও। জাহ্নবী তখন তার বাবাকে একটা ধাক্কা মারে এবং বলে আঙ্কেল কোথাও যাবে না, উনি এখানেই থাকবে। এইটা শুনে কবির ও জ্যোতি অবাক হয়ে যায় এবং প্রতাপকে জিজ্ঞেস করে সে তাদের মেয়ের সাথে কি করেছে, কেন তাদের মেয়ে এমন ব্যবহার করছে। তখন প্রতাপ জানায় সে কালো জাদুর মাধ্যমে জাহ্নবীকে বশীকরণ করেছে। জাহ্নবী এখন তার কথা ছাড়া না উঠবে না বসবে, অন্য কোনো কাজ করবে না, শুধুমাত্র তার কথা ছাড়া। এটাই প্রমাণ করার জন্য প্রতাপ জাহ্নবীকে স্টপ না বলা পর্যন্ত উঠবস করতে বলে। কিছুক্ষণ পর প্রতাপ জাহ্নবীকে বলে চা পাতা খেয়ে ফেলো। সাথে সাথে জাহ্নবী চা পাতা খেতে শুরু করে। তারপর প্রতাপ তার বাবাকে একটা থাপ্পড় মারতে বলে। এরপর সাথে সাথে জাহ্নবী কবিরকে একটা ঠাস করে থাপ্পড় মেরে বসে। এরপর কবির একদম হতভম্ব হয়ে যায় এবং চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর প্রতাপ জাহ্নবীকে বলে বাড়ির সব মোবাইল ফোন ভেঙে ফেলতে এবং সব ধরনের ইন্টারনেট সংযোগ কেটে দিতে। এরপর জাহ্নবী সবকিছু তার কথা মতো করতে থাকে। তখন কবির প্রতাপকে জিজ্ঞেস করে কেন তার মেয়ের সাথে এমন করছে, কেন, সে কি চায়। তখন প্রতাপ বলে আমি জাহ্নবীকে চিরদিনের জন্য নিয়ে যেতে চাই, ওকে আমার প্রয়োজন। আমি ওকে শয়তানের পায়ে বিসর্জন দিতে চাই এবং কালো জাদুর শক্তি অর্জন করতে চাই। অনুমতি দিন, আমি ওকে নিয়ে যেতে চাই। আর তারপর আপনারা রাহুলকে নিয়ে সুখে জীবন কাটান। জ্যোতি এই কথা শুনে প্রতাপের উপর ক্ষিপ্ত হয়ে যায়। তখন প্রতাপ জাহ্নবীকে অর্ডার দেয় তার ভাইকে উপর থেকে এনে তার মাথা ফাটিয়ে দিতে। সাথে সাথে জাহ্নবী তার ভাই রাহুলকে ধরে এনে তার মাথা ফাটিয়ে দেয়। তখন রাহুলের মাথা থেকে অঝরে রক্ত পড়তে থাকে। আর প্রতাপ বলে যদি জাহ্নবীকে নিয়ে যেতে না দেয় তাহলে জাহ্নবী এক এক করে সবাইকে হত্যা করবে। তখন কবির প্রতাপকে আরো জিজ্ঞেস করে সে কেন তার মেয়ের সাথে এমন করছে আর সে কে। তখন প্রতাপ বলে আমি ব্ল্যাক ম্যাজিশিয়ান, আজকের রাত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে অমাবস্যার রাত, জাহ্নবীকে নিয়ে যদি শয়তানের পায়ে আমি অর্পণ করি তাহলে পৃথিবীর সব মানুষের আমি খোদায় পরিণত হব। প্রতাপ আরো বলে আপনারা দুইজন উপরে যান এবং আপনাদের ছেলের যত্ন নিন এবং জাহ্নবীকে নিয়ে আপনাদের মতামত আমাকে জানান। তখন কবির আর তার স্ত্রী ছেলেকে উপরে নিয়ে যায় আর প্রতাপ সোফায় ঘুমায় আর জাহ্নবীকে বলে নিচে কেউ আসলে তাকে যেন ছুরি দিয়ে হত্যা করে। কিছুক্ষণ পর প্রতাপ যখন ঘুমাচ্ছিল তখন জ্যোতি নিচে আসে এবং বলে প্রতাপের কথা না শুনে তাদের সাথে চলে আসতে। এরপর প্রতাপের ঘুম ভেঙে যায়। সে জাহ্নবীকে বলে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভিতরে তোমার মা উপরে না উঠলে তাকে ছুরি মেরে হত্যা করব। প্রতাপ গোনা শুরু করলে জাহ্নবী ছুরি নিয়ে প্রস্তুত হয় তার মাকে হত্যা করার জন্য। নিজের মেয়ে মাকে মারতে চাচ্ছে, এইটা দেখে অশ্রুসিক্ত নয়নে জ্যোতি উপরে চলে যায়। কিছুক্ষণ পর কবির রাহুলের কাছ থেকে একটি রেকর্ডিং ডিভাইস নিয়ে সেটা পকেটে রাখে। কবির কোনো রেকর্ডিং ডিভাইস পকেটে রেখেছে, তার রহস্য আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর নিচে নেমে কবির ও জ্যোতি প্রতাপের উপর হামলা করে। প্রতাপ কবিরের সাথে না পেরে সে জাহ্নবীকে অর্ডার দেয় জোরে জোরে হাসতে। জাহ্নবী হাসতে শুরু করলে
প্রতাপ কবিরকে বলে, আমাকে যদি মেরে ফেলো তাহলে জাহ্নবী হাসতে হাসতে মারা যাবে, কারণ আমি অর্ডার না দিলে জাহ্নবী হাসা থামাবে না। এরপর কবির প্রতাপকে ছেড়ে দেয়। কবির প্রতাপকে হত্যা করতে চেয়েছিল, এজন্য সে জাহ্নবীকে অর্ডার দেয় রাহুলকে হত্যা করতে। জাহ্নবী দৌড়ে উপরে উঠে রাহুলকে খুঁজতে শুরু করে এবং পাগলের মতো এইদিক ওইদিক ছুটতে থাকে, কিন্তু রাহুল তার ভয়ে আগে থেকেই লুকিয়ে পড়ে। জাহ্নবী একটা রুমে তার মা বাবাকে বন্দি করে রাহুলকে খোঁজাখুঁজি শুরু করে। ছাদে এসে রাহুলকে পেয়ে যায় এবং ছাদ থেকে রাহুলকে ফেলে দিতে চাইলে কবির তাকে আটকাতে যায়। তখন জাহ্নবী কবিরের হাতে একটা ছুরি ঢুকিয়ে দেয়। দৃশ্যটা খুবই মর্মান্তিক ছিল। আর রাহুলকে নিচে ফেলে দেয়। জ্যোতি দৌড় দিয়ে নিচে এসে রাহুলকে নিস্তেজ অবস্থায় দেখতে পায়। তারা মনে করে রাহুল মারা গিয়েছে। হঠাৎই রাহুল কাশি দিয়ে ওঠে এবং তাদের প্রাণ ফিরে আসে যে রাহুল এখনো বেঁচে আছে। প্রতাপ জাহ্নবীকে বাহিরে এনে তাকে চিরদিনের জন্য নিয়ে যেতে চায় এবং কবির ও জ্যোতির কাছে অনুমতি চায়। তারা জাহ্নবীর এসব কর্মকাণ্ড দেখে হতাশ হয়ে পড়ে এবং প্রতাপকে বলে, তুমি তাকে নিয়ে যেতে পারো। প্রতাপ জাহ্নবীকে নিয়ে যাওয়ার পর কবির জ্যোতিকে রাহুলকে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং কবির জাহ্নবীকে বাঁচাতে বেরিয়ে পড়ে। কবির তখন ফার্ম হাউসের ওয়াচম্যানের ফোন হাতে নিলে সে প্রতাপের লোকেশন জেনে যায় এবং আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কবির ও জ্যোতি যখন প্রতাপের সাথে মারামারিতে লিপ্ত ছিল, ওই সময় কবির চার্জ থেকে প্রতাপের ফোন নিয়ে ফোনের লাইভ লোকেশন ওয়াচম্যানের ফোনে সেন্ড করে দেয়। এরপর কবির ওয়াচম্যানের ফোন ও বাইক নিয়ে লোকেশন ফলো করে প্রতাপের পিছু নেয়। এরপর আমরা দেখি প্রতাপ জাহ্নবীকে নিয়ে একটি জঙ্গলের ভিতর বাড়িতে নিয়ে আসে, যে বাড়িতে ছিল কালো জাদুর কেন্দ্রস্থল। আমরা দেখতে পারি জাহ্নবীর মতো আরো বহু মেয়ে সেখানে বশীকরণ অবস্থায় ছিল। তখন প্রতাপ একটি আগুনের কূপ তৈরি করে এবং মেয়েদের বলে, শয়তানের পূজা শেষে আমি অর্ডার দেয়া মাত্রই তোমরা সেখানে ঝাঁপিয়ে পড়বে, তাহলে তোমরা চিরমুক্তি পাবে। তখন সব মেয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এইদিকে জাহ্নবীকে বাঁচাতে কবির বাইক নিয়ে প্রতাপের লোকেশনের উদ্দেশ্যে আসতে থাকে। কবির যখন প্রতাপের বাড়ির কাছে আসে তখন প্রতাপের 3 শীর্ষ কর্মীদের উপর হামলা করে। এরপর কবিরকে প্রতাপের কাছে নিয়ে আসে। প্রতাপ কবিরকে বলে, তুমি চাইলেও তোমার মেয়েকে নিয়ে যেতে পারবে না। তুমি যদি আমাকে মারো তবে সব মেয়ে তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। প্রতাপ কবিরকে তার পায়ের কাছে রেখে পূজায় মনোযোগ দেয়। প্রতাপ যখন পূজা শেষ করে তখন একটা আগুনের লাঠি নিয়ে কবির তার পায়ে আঘাত করে। প্রতাপ যখন চিৎকার দেয় তখন তার হাতের ছুরি দিয়ে প্রতাপের জিহ্বা কেটে আগুনে ফেলে দেয়। তখন সব মেয়ে আসে কবিরকে ছিঁড়ে খেতে চায়। ওই সময় কবির একটা স্পিকার বের করে এবং সাথে সাথে সেটা অন করে দেয়। ওখান থেকেই প্রতাপের কণ্ঠ বেরিয়ে আসে। প্রতাপের রেকর্ডিং ভয়েসে বলেছিল, আজ থেকে তোমাদেরকে আমি মুক্ত করে দিচ্ছি, এখন তোমরা মুক্ত। ওই আওয়াজ বারবার শোনার ফলে সব মেয়ে বশীকরণ জীবন থেকে স্বাভাবিকে ফিরে আসে। এরপর জাহ্নবী তার বাবাকে জড়িয়ে ধরে এবং তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ বলে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কবির রেকর্ডিং ডিভাইসটি নেওয়ার পর সেটি চালু অবস্থায় নিজের পকেটে রেখে দেয়। প্রতাপ জাহ্নবীকে বলেছিল, তোমার বাবা চাচ্ছে আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দেই এবং তুমি মুক্ত হও, কিন্তু আমি এই কাজ করব না। কবির এই কথা রেকর্ডিং করে ডিভাইসটি নিজের কাছে রেখেছিল। এরপর সেই ভয়েস মেয়েদের বারবার শুনিয়েছিল। পরের দিন কবির আর তার পুরো পরিবার যখন হাসপাতালে ছিল তখন পুলিশ অফিসার এসে কবিরকে ধন্যবাদ দেয় এবং বলে, ওই তান্ত্রিক কয়েক বছর ধরে 108 জন মেয়েকে বশীকরণ করে রেখেছে এবং তার আস্তানায় বন্দি করে রেখেছিল। তারপর তারা সবাই তাদের বাবা মাকে ফিরে পেয়েছে। কবির পুলিশকে জিজ্ঞেস করে, প্রতাপ কোথায়, তাকে কি গ্রেফতার করেছেন? পুলিশ বলে, সে পালিয়েছে, কিন্তু খুব শীঘ্রই আমরা তাকে ধরে ফেলবো। এরপর আমাদের 1 বছর পর দেখানো হয় কবির একটি জঙ্গল থেকে একটি মরা ইঁদুর নিয়ে একটি বিল্ডিং এ ঢুকে। সেই বিল্ডিংটি ছিল মাটির নিচে।
সেখানে প্রতাপকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কবির প্রতাপকে খাওয়ার জন্য সেই মরা ইঁদুর ও চা পাতা দেয়। কবির তাকে বলে একজন বাবা তার সন্তানের জন্য জীবন দিতে দ্বিধা করে না, আর সেই সন্তানকে তুমি এক রাতেই নিয়ে যাবে? এতই সোজা? তা কি কোনো বাবা মেনে নিতে পারে? এই বলে কবির বেসমেন্টের দরজা বন্ধ করে দিয়ে চলে যায়, আর প্রতাপ বোবার মতো কান্না জড়িত কণ্ঠে তার জীবন ভিক্ষা চাইতে থাকে। কবিরের কাছে কাকুতি মিনতি জানায়। এরপর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।